সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা সমাস নির্ণয়ের কিছু সহজ টেকনিক আলোচনা করব। সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ বা একাধিক পদের এক পদীকরণ। এটি একটি প্রত্যয় যুগে একটি গঠিত শব্দ এবং এই সমাস বাংলা ব্যাকরণে শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। বন্ধুরা, আমরা সবাই জানি সমাস হচ্ছে 6 প্রকার, কিন্তু এই প্রকার ব্যবহার এভাবে পরীক্ষাতে আসে না। আসবে মানে সমাস কিভাবে চেনা যায়, পরীক্ষাতে একটা উদাহরণ দিবে, বলবে এটি কোন সমাস। আমাদের এই উদাহরণটা দেখে চিহ্নিত করতে হবে যে এটি কোন সমাস। তাহলে আমরা কিভাবে চিনব? এখানে এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ দেখতেছো, এই যে এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এখানে সহজভাবে বোঝার জন্য। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে চিনব? দ্বন্দ্ব সমাসটা চিনব, এই সমাসে উভয় পদের প্রাধান্য থাকবে, অর্থাৎ দুইটা পদেরই অর্থের প্রাধান্য এখানে থাকবে। এবং দেখেন, কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু, এই তিনটা সমাসের ক্ষেত্রেই পর পদের অর্থ প্রাধান্য থাকবে। এটা কিন্তু বন্ধুরা মুখস্থ করতে হবে, নতুবা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই। আর বাকি রইল কি? অব্যয়ীভাব সমাস আর হচ্ছে বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের প্রাধান্য থাকে এবং বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য নেই। দেখেন, বহুব্রীহি সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকে, কিন্তু বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য নেই। এবং আজকে আমরা এই দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস, এই দুইটা সমাস কিভাবে সহজে সহজ পদ্ধতিতে আমরা কিভাবে চিনতে পারি, এটা নিয়ে একটু শর্ট কিছু টেকনিক আমরা আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি দ্বন্দ্ব সমাসের। অহিনকুল, দা কুমড়া, চা বিস্কুট, আয়বে, হাট বাজার। এখানে অহিনকুল, এই অহিনকুল, এই যে দুইটা পদ, এখানে দুইটা পদ, একটা হচ্ছে অহি, একটা হচ্ছে নকুল। দুইটা পদেরই কিন্তু অর্থের প্রাধান্য এখানে আছে। এই অহিনকুল দ্বারা অহিও বুঝাচ্ছে, আবার নকুলও বুঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে দেখো বন্ধুরা, দা কুমড়া, এখানে দা কেউ বুঝাচ্ছে, কুমড়া কেউ বুঝাচ্ছে। চা বিস্কুট, আয়বে, হাট বাজার, এখানে দুইটা পদেরই অর্থাৎ উভয় পদেরই কিন্তু প্রাধান্য আছে। সুতরাং এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের মধ্যে আবার বন্ধুরা এর আবার কিছু ভাগ আছে। যেমন দেখো, অহি নকুল, অহি অর্থ হচ্ছে সাপ আর নকুল অর্থ হচ্ছে বেজি। তাহলে সাপ এবং বেজি আমরা তো এটা জানি যে এটা হচ্ছে বিরোধ সম্পর্ক, সুতরাং এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। ঠিক একইভাবে দা কুমড়াও হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। আবার চা বিস্কুট, এটা কিন্তু মিলনার্থক। আয় বে, আয় এবং বে একটা কিন্তু আরেকটার বিপরীত, সুতরাং এটা হচ্ছে বিপরীতার্থক। হাট বাজার, হাট বাজার, দেখো বন্ধুরা, হাট এবং বাজার দুইটা কিন্তু একটা আরেকটার সমার্থক, তার মানে এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন মাসি পিসি, জিন পরি, এই যে মাসি পিসি, মাসি পিসি আছে, পরে আছে জিন পরি, জিন পরি। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কথা আছে স্বর্গ নরক, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন বন্ধুরা, স্বর্গ নরকটা হচ্ছে কোন ধরনের দ্বন্দ্ব বলো তো দেখি? এটা দেখে তো মনে হচ্ছে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব, কিন্তু এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। জিনপরি, এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। মাসি পিসি, এইটাও মিলনার্থক দ্বন্দ্ব। এবার আরো অসংখ্য
উদাহরণ আছে বন্ধুরা, এগুলো একটু সবাই দেখে নেবেন। বহুব্রীহি সমাস বন্ধুরা, এখানে বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি আমি। দেখুন, বিনা পানি, 80-20, নীলকণ্ঠ, কুশমেজাজ, গায়ে হলুদ, হাতে খড়ি, বউবাত, গুফ খেজুরে, দশানন, চৌচালা, ত্রিনয়ন, চৌপায়া, দশভুজা। এখানে সবগুলা হচ্ছে বহুব্রীহি সমাস। এখন দেখো বন্ধুরা, এই যে আমরা কিভাবে চিনবো এই বহুব্রীহি সমাস। আমি আগেই বলেছিলাম যে বহুব্রীহি হচ্ছে দ্বন্দ্বের বিপরীত সমাস, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকে, কিন্তু বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য থাকে না। এটার কি মানে প্রমাণটা কি দেখো, এই দেখো, বিনা পানি, এখানে বিনা পানি, এখানে কোনো পদের প্রাধান্য নেই, সেটা কিভাবে বুঝবা? দেখো, এই বিনা পানি দ্বারা এখানে কিন্তু বিনাও বুঝাচ্ছে না, পানিও বুঝাচ্ছে না। এই বিনা পানি দ্বারা বুঝাচ্ছে সরস্বতী দেবীকে। ঠিক তদ্রুপ দেখো, 80-20, 80-20, এখানে কিন্তু 80ও বুঝাচ্ছে না, 20ও বুঝাচ্ছে না। এই 80-20 দ্বারা বুঝাচ্ছে কি, 80 মানে কি দাঁত, আর 20 মানে তো বিষ। তাইলে দাঁতে বিষ থাকে যার, যেমন সাপ, এখানে 80-20 দ্বারা কিন্তু সাপকে বুঝাচ্ছে। ঠিক তদ্রুপ এবার দেখো নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ মানে কিন্তু নীলকণ্ঠ না, এটা মানে হচ্ছে শিব। কুশমেজাজ, গায়ে হলুদ, এই গায়ে হলুদ মানে কিন্তু এখানে গায়েও বুঝাচ্ছে না, হলুদও বুঝাচ্ছে না। এই গায়ে হলুদ দ্বারা একটা অনুষ্ঠানকে বুঝাচ্ছে। সুতরাং এখানে কোনো পদেরই অর্থের প্রাধান্য নেই। এবার এই সবগুলা উদাহরণেই মানে এখানে মানে হয় না, কি বললাম, মানে কোনো পদের অর্থেরই প্রাধান্য থাকে না। এখানে এখানে অন্য একটা অর্থ বোঝায়, অর্থাৎ বহুব্রীহি সমাসে অন্য কোনো অর্থ বুঝাবে, উভয় পদের কোনো ধরনের অর্থের প্রাধান্য এখানে থাকবে না। আচ্ছা, এখন বহুব্রীহি সমাস আবার বিভিন্ন ধরনের আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব বেশি আসে, যেমন বেদীকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি, মধ্যপদলিপি বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আমরা কিভাবে চিনবো? দেখো বন্ধুরা, এখানে আছে বিনা পানি এবং 80-20, এই দুইটাকে আমি বলতেছি বেদীকরণ বহুব্রীহি। কেন বেদীকরণ বহুব্রীহি কেন? দেখো, বিনা পানি, 80-20, এখানে বিনা পানি, বিনা পানি অর্থাৎ দেখো, বিনা এবং পানি দুইটাই কিন্তু বিশেষ্য, দুইটাই কিন্তু কি বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য। পূর্বপদ এবং পরপদ দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে সেটা হবে বেদীকরণ বহুব্রীহি। যেমন 80-20, এই দুইটাও কিন্তু এটা বিশেষ্য, ওইটাও বিশেষ্য, সুতরাং এইটাও বেদীকরণ বহুব্রীহি। একদম সহজ না বন্ধুরা? একদম সহজ। এখন আসো পরেরটাতে, নীলকণ্ঠ এবং কুশমেজাজ। এই দুইটাতে নীলকণ্ঠ এবং কুশমেজাজ, দেখো নীলকণ্ঠ, আমরা এই দুইটাকে বলতেছি সমানাধিকরণ বহুব্রীহি। উদাহরণ আরো অনেক আছে, কিন্তু এই দুইটা কেন সমানাধিকরণ বহুব্রীহি? কারণ নীলকণ্ঠ, দেখো নীলকণ্ঠ অর্থাৎ নীল কিন্তু একটা বিশেষণ, বিশেষণ যোগ, আর কণ্ঠ তো অবশ্যই বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ যদি বিশেষণ হয় এবং পরপদ যদি বিশেষ্য হয় তাহলে সেটা হবে সমানাধিকরণ বহুব্রীহি। ঠিক তদ্রূপ এইটাও কুশমেজাজ, বিশেষণ প্লাস বিশেষ্য, এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। এটা কি জিনিস? আচ্ছা, বহুব্রীহি এগুলা কেন বহুব্রীহি এটা তো আমরা বুঝতে পারতেছি। গায়ে হলুদ, এখানে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, কারণ গায়ে হলুদ মানে একটা অনুষ্ঠানকে বোঝায়। হাতে করি, এইটাও একটা অনুষ্ঠানকে বোঝায়, এখানে হাতও বোঝায় না, খড়িও বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। বউবাত, এখানে বউকে বোঝাচ্ছে না, ভাতকেও বোঝাচ্ছে না,
বহুপদ একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। গুফ খেজুরে, এখানে গুফ খেয়ে বোঝাচ্ছে না, খেজুরকে বোঝাচ্ছে না। গুফ খেজুরে বলতে বোঝাচ্ছে কি, একটা অলস ব্যক্তি, নিতান্ত অলস ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে বহুব্রী। কিন্তু কেন এগুলো মধ্যপদলিপি বহুব্রী? কারণ এখানে মধ্যপদ লোপ পাইছে। যদিও এটা হওয়া উচিত ছিল অন্তপদলিপি বহুব্রী, কিন্তু যাই হোক সব বইগুলাতেই মধ্যপদলিপি বহুব্রী বলে এগুলারে চালানো হয়েছে। আচ্ছা, তারপরে আসো বন্ধুরা সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী কি জিনিস? এই যে দেখো কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি এখানে। দশানন, চৌচালা, ত্রিনয়ন, চৌপায়া, দশভুজা। আচ্ছা, এগুলা সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা, বহুব্রী কেন, এটা তো বুঝেই যে, বুঝতেছো কিনা বুঝতেছি না আমি। দেখো বহুব্রী কি জন্য, প্রথম কথা হচ্ছে বহুব্রী কেন এগুলা। দশানন, এই দশানন দ্বারা কিন্তু দশও বুঝাচ্ছে না, আননও বুঝাচ্ছে না। দশানন দ্বারা বুঝাচ্ছে রাবণকে বুঝাচ্ছে। চৌচালা, ত্রিনয়ন, চৌপায়া, দশভুজা। এই দশভুজা মানে হচ্ছে দুর্গা, চৌপায়া মানে হচ্ছে চেয়ার, ত্রিনয়ন মানে শিব, চৌচালা মানে চার চাল বিশিষ্ট একটা ঘর বুঝাচ্ছে এখানে। সুতরাং এগুলা ভিন্ন কোনো অর্থ বুঝাচ্ছে, মানে কোনো পদের অর্থের প্রাধান্য নেই এগুলাতে। সুতরাং এগুলা হচ্ছে বহুব্রী সমাস। বুঝা গেছে? এবং যেখানে সংখ্যা থাকবে, যে বহুব্রীতে সংখ্যা থাকবে, এগুলো অবশ্যই সংখ্যাবাচক বহুব্রী। তো বন্ধুরা, আপনারা আবার পেছ লাগায় না, এরকম কিছু উদাহরণ আছে দ্বিগু সমাসের। যেমন চৌরাস্তা, যেমন চৌরাস্তা আছে না, চৌরাস্তা আছে। আর কি আছে? পরে আছে চৌমুহনা, চৌমুহনা আছে, চৌমুহনা আছে। এগুলো কিন্তু দ্বিগু সমাস। তাহলে পার্থক্য কিভাবে করবা? যে বহুব্রী এবং এই দ্বিগু সমাসে হচ্ছে, আমরা আগে পড়ছিলাম যে দ্বিগু সমাসে হচ্ছে পর পদ প্রধান। এখানে হচ্ছে কি, পর পদ প্রধান থাকবে। চৌরাস্তা মানে এখানে রাস্তাকে বোঝাচ্ছে এখানে, সুতরাং এটা পর পদ প্রধান, তাই এটি দ্বিগু সমাস। বুঝা গেছে বন্ধুরা? তাহলে আজকে এ পর্যন্তই থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।